সো হাসনাত আমাকে যখন ফোন করে বলল আপা আমি আপনার এলাকায় যাচ্ছি, তখন আমি বললাম যে আমার নেতা কর্মীদের আমি বলে দিচ্ছি তারা যাবে এবং তোমাকে স্বাগতমই জানাবে, এবং তারা গেল। আর যখন হাসনাত জিজ্ঞেস করলো আপা আপনার এলাকা থেকে আমি কি কি নিতে পারি, মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কি, তখন আমি ছানামুখী পাঠিয়েছি, যেটা আমার ব্রাহ্মণবাড়িয়ার জিআই প্রোডাক্ট। ঘটনাটা দেখলাম যে ভিন্ন দিকে মোড় নিয়েছিল, সেটি আপনার প্রতিদ্বন্দ্বী থেকে ছাপিয়ে ঘটনাটা বা সংঘর্ষটা আমরা দেখলাম শিফট হলো এনসিপি আর বিএনপির মধ্যে। অভিযোগ পাল্টা অভিযোগ এবং স্লাট শেমিং এর মতো আমরা মানে নিকৃষ্ট ঘটনাও দেখেছি, সাইবার বুলিং এর মতো ঘটনা দেখেছি। সেখানে আপনাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক পর্যন্ত বলা হলো, আপনিও মেজাজ হারিয়ে ফকিন্নির বাচ্চা পর্যন্ত বললেন। সবকিছুর অবসান হলো, আমরা দেখলাম যে হাসনাতকে আপনি উপহার পাঠিয়েছেন। সংকটের বরফ গলেছে কি, বা এর মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চেয়েছেন? আমি একটা বার্তা খুব পরিষ্কারভাবে কিছুদিন আগে একটা টেলিভিশনে দিয়েছি। যেই পলিটিক্যাল কালচারে আমি বড় হয়েছি, যেই পলিটিক্যাল কালচারের গল্প শুনে আমি বেড়ে উঠেছি, এবং আমার রাজনীতির হাতে খড়ি যেই পরিবার থেকে, সেই পরিবারের কিছু স্মৃতিচারণ আমি করেছি। ফর এক্সাম্পল, স্বাধীনতা উত্তর যখন শাহ আজিজকে মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে কারাগারে যেতে হয়, যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে যেতে হয়, শাহ আজিজের পরিবারের দেখাশোনা কিন্তু সেই সময় তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি করতেন। এবং মৌলানা ভাসানী যখন ন্যাব গঠন করেন, তার কাছেও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আসতেন এবং হুজুর আমরা এখন কি করব বলে পরামর্শ নিতেন। এই সংস্কৃতি ছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা, দীর্ঘদিন ধরেই বিএনপি নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের একটা আমরা অবতারণা দেখেছি। সেই সঙ্গে নির্বাচন বানচালের এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগও বিএনপি বারবার করেছে। বর্তমান সময়ে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বললেন যে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না। তাহলে কি আসলে সংকট প্রকট আকার ধারণ করেছে? অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এই মুহূর্তে কতটা ভরসা করতে পারছে বা রাখতে পারছে? না, বিএনপি তো শুরু থেকেই বলছে যে আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলছে সরকার সেটা মেন করে। এবং সত্যিকার অর্থেই প্রধান উপদেষ্টার গত কয়েকদিনের যে বক্তব্য, তাতে আমার নিজেরও মনে হয়েছে তিনি চাইছেন দ্রুত একটি নির্বাচন দিয়ে তিনি যাতে সেফ এক্সিটে যেতে পারেন। এটা আমার নিজেরও মনে হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আজকেই একটা নিউজ, আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, সাংবাদিক পান্না সাহেব, মঞ্জুরুল হাসান পান্না, ওনার মামলার শুনানির সময় আইনজীবীরা একজন সাংবাদিককে মারধর করেছে কোর্টের ভেতরে, মামলা চলাকালীন সময়। একটা পর্যায়ে জজ সাহেব কোর্টে উঠে চলে গেছেন, এজলাস ছেড়ে চলে গেছেন নিজের কক্ষে। এই ঘটনাগুলো খুব ভালো বার্তা দেয় না। ঠিক যেমন প্রতিদিনকার যে গণমাধ্যমে খবরগুলো আসে, বিভিন্ন জায়গায় মব কালচার, বিভিন্ন জায়গায় ছিনতাই রাহাজানি বেড়ে যাওয়া, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, বিভিন্ন জায়গায় পুলিশকে নিষ্ক্রিয় হয়ে থাকতে দেখা। তো আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করছিলেন, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আছে, সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে, সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মানে অনিশ্চয়তা কাজ করছে যে তারা কি করবে, বিনিয়োগ করবে না করবে না, তারা কিভাবে তাদের মুনাফা আনতে পারবে। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। এবং আপনি রাজনীতির একাল সেকালের কথা বলছিলেন যে পরিবর্তনটা আসলে গুণগত পরিবর্তন যে আসেনি, এর দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে কি? না, পারে না। প্রশ্নটি আপনার কাছে রেখে পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সঙ্গে আরো একটি প্রসঙ্গ যুক্ত করি, মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে অযোগ্য, থাকবে না সরকারি চাকরি। উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটো বিষয়ে যদি আপনি আপনার মূল্যায়ন জানান। হ্যাঁ, প্রথমটি হচ্ছে যারা ফেরারি আসামি, পলাতক, তারা নির্বাচনে ভোট দিতে পারবে না। এখানে মূলত যে কারণে আইনটা করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা যেন ভোট দিতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন। এর একটা অ্যাঙ্গেল আমি যদি আইনগত দিক থেকে দেখি, everyone is presumed to be innocent until and unless proved guilty. আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে আদালত দ্বারা প্রমাণিত না হয়ে আসবে যে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত আইনের ভাষায়, আইনের অঙ্গনে, আদালতের ভাষায় আপনাকে তাকে ইনোসেন্ট প্রিজিউম করতে হবে, ইনোসেন্ট ধরে নিতে হবে। দুই হচ্ছে আওয়ামী লীগ যেটা করবে এর পাল্টা, তারা বলবে এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যালি মোটিভেটেড ডিসিশন। কারণ এই সরকার চেয়েছে আওয়ামী লীগের লোকজনকে ভোট থেকে দূরে রাখতে,
এই সরকার কেবলমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ডই নিষিদ্ধ করে নাই, এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ভোট দিতে না পারে, আওয়ামী লীগের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে, সেজন্য তারা ফেরারি আসামিকে বা যারা কোর্টের কাছে সারেন্ডার করে নাই তাদেরকে ভোটের মাঠ থেকে দূরে রাখবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি এই কথাগুলো আজকে বলছি এবং আমি জানি এই কথাগুলো বলবার জন্য আমার বিরুদ্ধে একটি গোষ্ঠী একেবারে অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডা চালাবে ফেসবুকে, কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত তো কেবলমাত্র আজকে এবং কালকে ইম্প্যাক্ট ফেলবে না, আজ থেকে 20 বছর 15 বছর পরে কিন্তু মানুষ পেছনে ঘুরে প্রশ্ন করবে যে ওই সময় কি কেউ প্রতিবাদ করে নাই, ওই সময় কি এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে কেউ ভিন্ন মত জানায় নাই। সো আমি আজকে রেকর্ডেড ভিন্ন মত জানিয়ে গেলাম, নোয়িং ফুললি ওয়েল যে একটা গোষ্ঠী এরপরে আমাকে নিয়ে মিথ্যাচার করবে, যা বলিনি তা বলানোর চেষ্টা করবে এবং জেনে শুনে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে।